টিভি আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি সেরা 10। মোহনবাগান রত্ন পাচ্ছেন সৌরভ গাঙ্গুলি। 29শে জুলাই মোহনবাগান দিবস এবং সেই দিনেই অনুষ্ঠানে থাকবেন সৌরভ গাঙ্গুলি। সৌরভকে সম্মান জানাবে মোহনবাগান ক্লাব। মোহনবাগান রত্ন পাচ্ছেন সৌরভ গাঙ্গুলি। 29শে জুলাই মোহনবাগান দিবস। মোহনবাগান দিবসের অনুষ্ঠানেই থাকছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভকে সম্মান জানাবে মোহনবাগান ক্লাব। মোহনবাগান দিবসের অনুষ্ঠানে থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভকে সম্মান জানাবে মোহনবাগান ক্লাব। ফোন লাইনে প্রতিনিধি আছেন স্বপন পাল। কি জানা যাচ্ছে? দেখো অর্পিতা, এবছর মোহনবাগান রত্ন 29শে জুলাই মোহনবাগান দিবস, সেটা আমরা জানি। মোহনবাগানের একটা রেড লেটার ডে, ঐতিহাসিক দিন। ওই দিন এবছর মোহনবাগান রত্ন পাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভ গঙ্গোপাধ্যায় হচ্ছে শুধু ভারতের গৌরব না, কলকাতার গৌরব, ভারতের গৌরব। বিখ্যাত ক্রিকেটার, ভারতীয় ক্রিকেটের একজন আইকন, ভারতীয় ক্রীড়াবিদের একজন আইকন। সুতরাং এবছর সৌরভ গঙ্গোপাধ্যায়কে মোহনবাগান রত্ন দেওয়া হবে। মোহনবাগানে কিন্তু সৌরভ প্রায় 9 বছর খেলেছেন সবুজ মেরুন জার্সি পরে। মোহনবাগানের অনেক ইতিহাসের সাক্ষী থেকেছেন। এছাড়া মোহনবাগান ফুটবল সুপার জায়ান্টের ডিরেক্টর পদে ফিরে এসেছেন। সুতরাং মোহনবাগান এবছর প্রত্যেক বছরই কিন্তু এক একজন বিশিষ্ট ক্রীড়াবিদদের সম্মান করে। এবছর কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায়, আজকে এক্সিকিউটিভ কমিটি মিটিং, মানে কর্মসমিতির মিটিংয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে এবং সেটা কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথা বলে ওনার নামটা চুজ করেছে। কারণ সৌরভ গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে লন্ডনে আছেন। উনি হয়তো দু একদিনের মধ্যে ফিরবেন এবং সেদিন কিন্তু সৌরভ নিজে উপস্থিত থাকবেন এবং সেটা মোহনবাগান কর্তৃপক্ষ জানিয়েছে। সুতরাং মোহনবাগানের কাছে এবং একটা গৌরবের দিন মোহনবাগান সমর্থকদের কাছে, যে সৌরভের মতো একজন ক্রীড়াবিদকে এবং মোহনবাগান রত্ন দেওয়াতে তারা খুব গর্বিত মনে করছে। অর্পিতা, ধন্যবাদ। নজর রাখছি পরের খবরে। শিলিগুড়ির পর উত্তরপ্রদেশের গন্ডা, 1 মাসের মধ্যে ফের ট্রেন দুর্ঘটনা। লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেস, ছুটি কামরা রেল লাইন। ট্রেন ছটি কামরা বে লাইন। শিলিগুড়ির পর আবারও উত্তরপ্রদেশের গন্ডা, 1 মাসের মধ্যে ফের ট্রেন দুর্ঘটনা। লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেস, 6টি কামরা বে লাইন। ট্রেন দুর্ঘটনায় মৃত কমপক্ষে 4, আহত 24 জন। এই মুহূর্তে যে খবরে নজর রাখছি, শিলিগুড়ির পর আবারও উত্তরপ্রদেশে গন্ডা, 1 মাসের মধ্যে ফের ট্রেন দুর্ঘটনা। লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেস, 6টি কামরায় বে লাইন। ট্রেন দুর্ঘটনায় মৃত কমপক্ষে 4 জন, আহত 24 জন। फोन लाइने रয়েছেন मनीष तिवारी, আমাদের প্রতিনিধি। मनीष जी, अभी क्या अपडेट है? प्रदेश के गोंडा में ये ट्रेन एक्सीडेंट हुआ, उसके बाद जो है जितने भी घायल मरीज थे उनको जो है हॉस्पिटल में जो है भर्ती करा दिया गया है। और माना जा रहा है जो 3 लोगों की हालत काफी गंभीर है। करीब 20 लोग जो है अभी भी इंजर्ड हैं, जिनका इलाज किया जा रहा है, जिसमें से 3 काफी सीरियस कंडीशन में है। और वहीं पर अगर सरकारी पुष्टि के अनुसार जो है 2 लोगों की मौत अब तक जो है वहां के डीएम और रेलवे के प्रशासनिक अधिकारियों के द्वारा बताई गई है।
लेकिन जिस प्रकार से अगर सूत्रों की बात करें तो 4 लोगों की इस ट्रेन हादसे में मौत हुई है, लेकिन पुष्टि सिर्फ 2 लोगों की गई है। वहीं पर देखा जाए तो उत्तर प्रदेश सरकार और प्रशासन जितने घायलों हैं उनकी इलाज के लिए सभी प्रकार के जो है बंदोबस्त कराए जा रहे हैं, किसी प्रकार की कोई कमी ना रहे। उनके जो लोग इंजर्ड हैं तो इसकी देखरेख के लिए जो है एक टीम का पूरी तरीके से गठन किया गया है। और देखा जाए दूसरी तरफ जो है गोंडा की रूट की अगर 2 ट्रेनों को जो है रद्द किया गया है और साथ ही 11 ट्रेनों को जो है डाइवर्ट किया गया है। जो देखा जाए तो कानपुर और अयोध्या के आसपास के रूट से जो है इन ट्रेनों को जो है डाइवर्ट करके चलाया जाएगा। और अभी वहां पर वक्त लगेगा, जिस प्रकार से करीब 10 डिब्बे जो है ट्रैक से नीचे उतरे हैं तो उन डिब्बों को जो है काट करके रेजर के द्वारा उनको जो है अलग किया जा रहा है। और अब सबसे अहम बात ये हादसे का कारण अभी तक जो चीजें निकल करके सामने आ रही है कि ट्रैक पर पानी भरा हुआ था और जिसकी वजह से ट्रैक जो है धंस गया, तो जिस कारण से डिब्बे जो है पटरी से उतर गए। फर्स्ट इंफॉर्मेशन ये मिल रही है। दूसरा, अगर सिग्नल की वजह से भी दूसरा एक कारण माना जा रहा है कि सिग्नल सही तौर पे नहीं मिला ड्राइवर को, जिसकी वजह से वहां पर ड्राइवर कंफ्यूज हुआ और उसकी वजह से ये हादसा देखने को मिला। अब ये देखना है कि पूरी जांच रिपोर्ट आने के बाद किसकी जो है इसमें लापरवाही है, उसी के आधार पर जो है रेलवे प्रशासन जो है एक्शन लेगा, उनके खिलाफ कार्रवाई करेगा। लेकिन अगर ट्रैक पर पानी भरा हुआ था तो ये भी एक रेलवे प्रशासन की सबसे बड़ी खामी है और जिसकी वजह से ट्रैक जो है धंस गया और ट्रेन में इतना बड़ा हादसा हुआ। हालांकि अभी तक जो है बाकी लोगों का इलाज चल रहा है। अब जांच के बाद बाकी रिपोर्ट आने के बाद आगे के निर्णय होंगे। जी शुक्रिया। শিলিগুড়ির পর আবারও উত্তরপ্রদেশের গন্ডা 1 মাসের মধ্যে ফের ট্রেন দুর্ঘটনা। লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেস, 6টি কামরা বেলাইন। মানিকচকে ধুন্ধুমার, বেহাল বিদ্যুৎ পরিষেবার প্রতিবাদে পথ অবরোধ তুলতে গেলে আক্রান্ত পুলিশ, মাথা ফাটল থানার আইসির। পুলিশের বিরুদ্ধে পাল্টা গুলি চালানোর অভিযোগ, ঘটনায় গ্রেফতার 5। বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগে মালদহের মানিকচকের 10টি জায়গায় চলছিল পথ অবরোধ। বিক্ষোভ হটাতে গেলে অবরোধকারীদের হামলার মুখে পড়ে পুলিশ, তাদের মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় আক্রান্ত হন আইসি সহ বেশ কয়েকজন পুলিশ কর্মী, ভাঙচুর করা হয় পুলিশের গাড়িও। অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে গুলি চালানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে। আহত হয়েছেন 2 জন, তাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। মানিকচকের অন্তত 15 থেকে 20টি গ্রামে বেহাল বিদ্যুৎ পরিষেবা। প্রায় 1 মাস ধরে বিদ্যুৎ বিভ্রাট চলছে বলে অভিযোগ। বৃহস্পতিবার সকাল থেকেই বিক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। মানিকচকের চণ্ডীপুর এনায়েতপুরে রাস্তা অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। পুলিশ অবরোধ তুলতে গেলে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। বিক্ষোভে রণক্ষেত্রের চেহারা নেয় মানিকচক। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি, কাঠগড়ায় পুলিশ, তুঙ্গে রাজনৈতিক তরজা। পুলিশের গুলি চালানোর প্রতিবাদে শুক্রবার 12 ঘন্টা মানিকচক বন্ধের ডাক আরএসপির। মানিকচকের ঘটনায় মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলা শাসককে ফোন মুখ্য সচিবের, প্রয়োজনে এলাকায় গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে নির্দেশ। পুলিশ গ্রামবাসী সংঘর্ষ নিয়ে রিপোর্ট জমা জেলা শাসকের। মানিকচক থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কলকাতা টিভি। পুলিশের ওপর আক্রমণ, একাধিক প্রতারণার অভিযোগ। কুলতলি কাণ্ডে গ্রেফতার মূল পান্ডা সাদ্দাম সর্দার। জালে সিপিএম নেতা মান্নান খানও। মান্নানের ভেড়িতেই গা ঢাকা দিয়েছিল সাদ্দাম। এরপর পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেফতার সাদ্দাম সর্দার। পুলিশের সাঁড়াশি অভিযানে সাফল্য, পাকড়াও কুলতলি কাণ্ডের মাস্টারমাইন্ড সাদ্দাম। জালে কুলতলির সিপিএম নেতা মান্নান। কুলতলিতে পুলিশের ওপর হামলা, পুলিশকে লক্ষ্য করে গুলি। ঘটনার পর থেকেই গা ঢাকা দেয় মূল অভিযুক্ত সাদ্দাম সর্দার। খোঁজ মেলে না ভাইয়েরও। এরপর থেকেই পুলিশের সাঁড়াশি অভিযান, এলাকায় চিরুনি তল্লাশি। অবশেষে মিলল সাফল্য। কুলতলি থেকে গ্রেপ্তার মূল পান্ডা সাদ্দাম সর্দার। জালে কুলতলিরই সিপিএম নেতা মান্নান খান। ঘটনার সূত্রপাত গত সোমবার কুলতলির জালাবেরিয়ার পয়তারহাট এলাকায়
চোরাই সোনার ব্যবসা রমরমা। সেখানে নানা অসামাজিক কার্যকলাপও চলে বলে অভিযোগ। সোমবার সকালে অভিযুক্তকে ধরতে এলাকায় পা রাখা মাত্রই বাধার মুখে পড়ে পুলিশ। পুলিশকে লক্ষ্য করে গুলিও চালায় সাদ্দাম অনুগামীরা। সেদিন থেকেই পলাতক সাদ্দাম। পুলিশের ওপর হামলায় অভিযুক্ত সাদ্দামের ভাই সাইদুলও অভিযুক্তের বাড়ির খাটের নিচে একটি সুড়ঙ্গের সন্ধান মেলে। সেখান দিয়ে সাদ্দাম পালিয়ে যায় বলে ধারণা করে পুলিশ। সুড়ঙ্গটির মুখ পার্শ্ববর্তী একটি খালে। এরপরই এলাকায় চিরুনি তল্লাশি। ভেড়িতে গা ঢাকা সাদ্দামের। ভেড়ির আলাঘর থেকে গ্রেপ্তার সাদ্দাম। কুলতলির ঝুপড়িঝাড়ার বাণীরধল এলাকায় মাছের ভেড়ি রয়েছে স্থানীয় সিপিএম নেতা মান্নান খানের। সোমবারের ঘটনার পর সেখানেই আশ্রয় নেয় সাদ্দাম। বুধবার রাতে ভেড়িরই আলাঘরে হানা দেয় পুলিশ। আলাঘর থেকে গ্রেপ্তার সাদ্দাম। পাশাপাশি গ্রেপ্তার করা হয় সাদ্দামের সঙ্গী মান্নানকেও। সাদ্দাম সহ এখনো পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করলেও পলাতক সাদ্দামের ভাই সাইদুল। তার খোঁজে তল্লাশি জারি পুলিশের। কুলতলি থেকে প্রিয়গোপাল মুখোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। কুলতলিতে পুলিশকে মার। সাদ্দাম সর্দারের সঙ্গেই গ্রেফতার সিপিএম কর্মী মান্নান খান। মান্নানের মাছের ভেড়িতেই গা ঢাকা দেয় সাদ্দাম। সাদ্দামের অপরাধ চক্রে যুক্ত ছিল মান্নান। নিজেকে সিপিএমের সদস্য বলে পরিচয় দেয় মান্নান। দাবি পুলিশ সুপারের। ওই নামে লোকাল দলের নেতাকর্মী নেই, পাল্টা দাবি সিপিএমের। চলতি সপ্তাহের শুরু থেকেই শিরোনামে কুলতলি। পুলিশের ওপর হামলা, গুলি। টানা 2 দিন ফেরার ছিল মূল অভিযুক্তরা। এরপর একের পর এক চাঞ্চল্যকর তথ্য। মূল পাণ্ডাদের টিকি খুঁজে বের করতে চেষ্টা চালিয়ে গেছে পুলিশও। মিলেছে সাফল্য। বুধবার রাতেই ধরা পড়েছে কুলতলি কাণ্ডের মাস্টার মাইন্ড সাদ্দাম সর্দার। ধরা পড়েছে সিপিএম কর্মী মান্নান খানও। দাঁড়িয়েছে এই জায়গায়, কিন্তু এর পাশেই কিন্তু যে ভেড়ি, মাছের ভেড়ি, মান্নান খানের সেই মাছের ভেড়িতেই কিন্তু লুকিয়েছিল, গা ঢাকা দিয়েছিল সাদ্দাম। এই 65 বিঘা ফিশারি কিন্তু যে এখন যে লিস্ট নিয়েছে সেই লিস্ট হচ্ছে মান্নান খানের। এই মান্নান খান কিন্তু এই সাদ্দাম সর্দারকে এখানে থাকার জন্য পর্যাপ্ত ব্যবস্থা করে দিয়েছিল সিপিআইএম নেতা মান্নান খান। ইতিমধ্যেই কিন্তু এখানে খাওয়ার যে মুড়ি থেকে আরম্ভ করে মশার ধূপ এবং এখানে যে নতুন সিম তোলা হয়েছিল সেই সিমেরও কিন্তু একটা প্যাকেট পড়ে আছে। কে এই মান্নান খান? কি তার রাজনৈতিক পরিচয়? সূত্রের খবর, নিজেকে সিপিএম এর সদস্য বলে পরিচয় দিয়েছেন মান্নান খান। মান্নানের বাবাও একসময় সক্রিয়ভাবে বাম শিবিরের সঙ্গে যুক্ত ছিলেন। যদিও মান্নানের পরিবারের দাবি আগে সিপিএম এর সঙ্গে যুক্ত থাকলেও এখন আর রাজনীতির সঙ্গে তাদের আর কোনো যোগাযোগ নেই। সাদ্দামকে মদত সিপিএম নেতার। তবে কি কুলতলির যাবতীয় অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত সিপিএম? কেনই সাদ্দামকে গা ঢাকা দিতে সাহায্য করেছিলেন সিপিএম নেতা মান্নান খান? উঠছে একাধিক প্রশ্ন। মান্নানের সঙ্গে কবে থেকে যোগাযোগ সাদ্দামের? কিভাবে গড়ে উঠল পরিচয়? সত্যিই কি সাদ্দামের সঙ্গে নিবিড় যোগাযোগ ছিল, নাকি সত্যিই চক্রান্তের শিকার মান্নান? ঘনাচ্ছে রহস্য। কুলতলি থেকে প্রিয়গোপাল মুখোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। ফিরছে একটা বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। বিরতির পর যে খবরে নজর রাখছি, জামাল সর্দারের বাড়ি থেকে কচ্ছপ উদ্ধারে তৎপর বন দপ্তর। সোনারপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে জামালের বাড়িতে যান বন দপ্তরের আধিকারিকরা। বুধবারের পর বৃহস্পতিবারই খালি হাতে ফিরতে হয় আধিকারিকদের। বাইরে থেকে ডেকেও সাড়া মেলেনি, বন্ধ ছিল দরজা। সোনারপুরে জামাল সর্দার এখন চর্চিত না। মহিলাকে শিকলে বেঁধে অত্যাচার থেকে শুরু করে গৃহবধূর স্বামীকে শিকলে বেঁধে উল্টো করে মারধর করার ঘটনায় অভিযুক্ত জামাল উদ্দিন সর্দার। জামাল সর্দারের বাড়ির সুইমিং পুলে কচ্ছপ রয়েছে বলে অভিযোগ। কচ্ছপ উদ্ধারে তৎপর বন দপ্তর। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে জামাল সর্দারের বাড়ির সুইমিং পুলে থাকা কচ্ছপ উদ্ধার করতে যান বন দপ্তরের আধিকারিকরা। ডিএফও মিলন মণ্ডলের নির্দেশে বারুইপুর রেঞ্জ অফিস থেকে 6 সদস্যের একটি দল প্রথমে সোনারপুর থানায় আসে। তারপর তারা যান জামাল সর্দারের বাড়িতে, কিন্তু জামাল ফেরার এবং বাড়িতে তালা বন্ধ থাকায় ফিরে যান বন দপ্তরের আধিকারিকরা। বৃহস্পতিবারও বাড়ির দরজা বন্ধ থাকা এবং ভেতর থেকে কোনো রকম সাড়া না মেলায় দীর্ঘ কয়েক ঘন্টা অপেক্ষা করার পর সেখান থেকে খালি হাতে ফিরে যান বন দপ্তরের আধিকারিকরা। ডিএফও মিলন মণ্ডল জানান, বন দপ্তর থেকে আইনি পদক্ষেপ নেওয়া হবে। এদিন জামাল সর্দারের বিরুদ্ধে মুখ খুললেন এলাকাবাসীরা। প্রশ্ন উঠছে, রাতের মধ্যেই যদি কেউ কচ্ছপ সরিয়ে দেয় কিংবা চুরি হয়ে যায় তাহলে তার দায় কে নেবে?
উল্লেখ্য, জামাল সর্দারের নাম তৃণমূল কংগ্রেসের সঙ্গে জড়িয়ে গেলেও তা খারিজ করে দেন বিধায়ক লাভলি মৈত্র। যদিও অভিযুক্ত জামাল সর্দার এখনো অধরা, তার সন্ধানে নানা জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। সোনারপুর থেকে জাহাঙ্গীর হোসেন এবং সুখদেবদের রিপোর্ট, কলকাতা টিভি। আড়িয়াদহে জয়ন্ত সিংয়ের নতুন কুকীর্তি ফের প্রকাশ্যে। জয়ন্ত সিং ও সাগরেদ রাহুল গুপ্তার বিরুদ্ধে একাধিক অভিযোগ। দক্ষিণেশ্বর থেকে কামারহাটি রুটে বেআইনিভাবে টোটো অটো চালানোর অভিযোগ, রিকশা চালকদের ওপর অত্যাচারের অভিযোগ। জয়ন্তর আরেক সাগরেদ রঞ্জিত চৌধুরীর বিরুদ্ধেও অভিযোগ। কথা না শুনলেই রুট থেকে তুলে অটো বাজেয়াপ্ত। আড়িয়াদহের ত্রাস জয়ন্তের ফের অত্যাচারের পর্দাফাঁস। জয়ন্ত ও সাগরেদ রাহুল গুপ্তার বিরুদ্ধে একাধিক অভিযোগ। টাকা নিয়ে টোটো রুট চালু করার অভিযোগ, একাধিক রুটে বেআইনিভাবে টোটো অটো চালানোর অভিযোগ, বেআইনিভাবে রথতলা দক্ষিণেশ্বর রুটে অটো ঢুকিয়ে হুমকি, প্রতিবাদ করলেই ৬ নম্বর পার করতে না দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ, রিকশা চালকদের ওপর অত্যাচারের অভিযোগ। আতঙ্কে প্রতিবাদ করতে পারতেন না, দাবি রিকশা চালকদের। টোটোরা তো আমাদেরকে প্যাসেঞ্জার তুলতে দিচ্ছে না কোনো মতে, আমরা কোনো শর্ট প্যাসেঞ্জারও পাচ্ছি না। আর ওদেরকে যদি কিছু আমরা বলতে যাচ্ছি তো ওরা একটাই নাম তুলছে, সেটা হচ্ছে জ্যান্ত সিং। দৌড়াত্ম চলতো বলেই প্রত্যেকটা টোটোওয়ালা যেই টোটোগুলো চলে ইল্লিগাল ভাবে চলে, প্রথম কথা ওরা সরকারকে কোনো পয়সা পে করে না। আমাদের যেখানে একটা অটোর সঙ্গে বছরে ইন্স্যুরেন্স আছে, ট্যাক্স আছে, সব কিছু আছে, ওরা ইল্লিগাল ভাবে গায়ের জোর দেখিয়ে ওরা এই রুটে গাড়ি চালাচ্ছে, টোটো চালাচ্ছে। রঞ্জিত চৌধুরী, যে কিছুদিন আগে আমাদের একটা অটো চালক ভাইকে মেরে ওঠে। জয়ন্তর আরেক সাগরেদ রঞ্জিত চৌধুরীর বিরুদ্ধেও অভিযোগ। অটো চালককে মারধরের অভিযোগ রঞ্জিতের বিরুদ্ধে। অভিযোগ, বেশ কিছুদিন আগে এক অটো চালককে মারধর করেছিলেন রঞ্জিত। পুলিশকে জানানোর পরেও রঞ্জিতের বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ। আমাদের সমস্যা বলতে আমাদের দীর্ঘদিনের স্ট্যান্ড এখানে দোলপিড়ি মোড়ে, এখানে বেআইনিভাবে টাকা খেয়ে অটো স্ট্যান্ড তৈরি করেছে আমাদের জয়ন্ত সিং তালতলা মাঠ ক্লাবের, ওনারাই করেছেন। আমাদের বক্তব্য হলো যে আমরা যেন সব রুটে ভাড়া খাচ্ছি, আমাদের তো রিক্সা, আমরা তো বহুদিনের, আমাদের 7 নম্বর রিক্সা স্ট্যান্ড দোলপিড়ি, আমরা বহুদিন থেকে এখানে ভাড়া খাচ্ছি। কিন্তু এখন ওরা দুদিন এসে আমাদের এখানকে বিতাড়িত করছে, মানে যখন তখন হুমকি দিচ্ছে, চাবি গাড়ি নেওয়া, মারধর করবো, এই সমস্ত বলেই আমাদেরকে মানে আতঙ্কিত রাখছে আমাদেরকে, যাতে আমরা সুষ্ঠুভাবে সব রুটে আমরা গাড়ি চালাতে পারি। রিক্সা স্ট্যান্ডে আমাদের বহুদিনের রিক্সা স্ট্যান্ড, আমরা তো টোটোর জন্য আমরা গাড়ি চালাতে পারছি না, আমরা বহুদিন ধরে আমাদের এখানে স্ট্যান্ড। জয়ন্ত এবং সাগরেদের দাপাদাপিতে বেআইনি অটো চালকদের সংখ্যা বেড়ে গিয়েছে, ফলে যারা সরকারকে উপযুক্ত ট্যাক্স দিয়ে ওই অঞ্চলে অটো এবং টোটো নিয়মিতভাবে চালান তারা আতঙ্কিত। জয়ন্ত মজুমদারের রিপোর্ট, কলকাতা টিভি। ফের রাজ্য রাজভবন সংঘাত। সদ্য কার্যকর 3 আইন খতিয়ে দেখতে গত 7 সদস্যের কমিটি গঠন রাজ্য সরকারের। কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রীর কাছ থেকে রিপোর্ট তলব রাজভবনের। বাংলা প্রসঙ্গে ব্যানানা রিপাবলিকের কথাও তুলেছেন রাজ্যপাল। বাংলার রাজ্যপালের দায়িত্ব নিয়ে বাংলায় আসার পর রাজভবন নবান্ন মধুর সম্পর্ক ছিল। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে রাজ্যপাল সিভি আনন্দ বোসের হাতেখড়ি, সে সবই এখন অতীত। রাজভবন নবান্ন সম্পর্কে এখন সংঘাতের পর সংঘাত। সেই সংঘাতের জল গড়িয়েছে আদালত পর্যন্তও। ফের এক নয়া সংঘাত পর্ব। সদ্য কার্যকর 3 আইন পর্যালোচনায় কমিটি গঠন করল রাজ্য সরকার। কমিটি গঠনের বিষয়টি নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েনও। রাজ্যের কমিটি গঠনের কিছুক্ষণের মধ্যে রাজভবনের পাল্টা পদক্ষেপ। কমিটি কেন গঠন করা হয়েছে, কি ভূমিকা রাজভবনের তরফে, রিপোর্ট তলব করা হয়েছে। রাজভবনের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে লেখা হয়, রাজ্যের মধ্যে আলাদা রাজ্য হয়ে উঠতে পারে না বাংলা, বানানা রিপাবলিক হয়ে উঠতে পারে না। ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর আঘাত বলে কটাক্ষ শাসক দলের। এই ন্যায় সংহিতা আসলে বিজেপির ঘুরিয়ে, আমি শুনতে পাচ্ছি না, তোমার কথাটা ফেটে যাচ্ছে। থেকে পুলিশ প্রশাসনের যে ক্ষমতা, সেই ক্ষমতার যে খর্ব করার একটা অপপ্রয়াস, সেটা এই ন্যায় সংহিতার মাধ্যমে বিজেপি চেষ্টা করে যাচ্ছে। তার সাথে সাথে দাঁড়িয়ে যেহেতু এটা ইমপ্লিমেন্টেশনের আগে রাজ্যের একটা মতামত চেয়ে পাঠিয়েছে, সেটা একটা গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্রীয় কাঠামো, সেক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গ সরকার বিশেষজ্ঞদের দিয়ে তারা ফিডব্যাক
তৈরি করাচ্ছেন, যে ফিডব্যাক আমরা কেন্দ্রীয় সরকারের কাছে পৌঁছে দেব। এতে ভারী সিঁদুরে মেঘ দেখেছে আমাদের রাজ্যপাল, কারণ রাজ্যপাল নিয়মিত আইনি সুরক্ষাপ্রাপ্ত, সাংবিধানিক সুরক্ষা কবচ রাজ্যপালের। রাজ্যপালের হয়েই সওয়াল গেরুয়া শিবিরের। যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করছে, সে কমিটি গঠন করে কি কি বিষয়ে তদন্ত করবে, কি কি বিষয়ে তারা অনুসন্ধান চালাবে, সমস্তটা বিষয় রাজ্যের যিনি সংবিধানের প্রধান তাকে জানানো দরকার এবং তাকে জানিয়েই এটা করা দরকার। তাকে না জানিয়ে যখন এটা করছে, স্বাভাবিকভাবে তার জানার অধিকার আছে এবং সেই অধিকার বলেই রাজ্যপাল মুখ্যমন্ত্রীর কাছে জানতে চেয়েছে এবং এই পদক্ষেপ একদম সঠিক। 1 জুলাই থেকে দেশে কার্যকর হয়েছে নয়া 3 আইন: ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। নয়া এই 3 আইন নিয়ে গোড়া থেকেই অসম্মতি জানিয়েছে রাজ্য সরকার। নয়া আইনের বিরোধিতায় বারবার প্রধানমন্ত্রীকে চিঠিও দিয়েছেন মুখ্যমন্ত্রী। কলকাতা টিভি। এই মুহূর্তে যে খবরে নজর রাখছি, খাস কলকাতাতে মিলল নরকঙ্কাল। বাড়ি সংস্কারের কাজেই মিলেছে হাড়গোড়। খাস কলকাতায় উদ্ধার নরকঙ্কাল। পুরনো বাড়ি সংস্কারের সময় উদ্ধার হাড়গোড়। এই মুহূর্তে যে খবরে আমরা নজর রাখছি, কসবা থানা এলাকায় উদ্ধার নরকঙ্কাল। মাথার খুলিও পাওয়া গেছে। খাস কলকাতায় মিলল নরকঙ্কাল। খাস কলকাতায় উদ্ধার নরকঙ্কাল। বাড়ি সংস্কারের কাজের সময় মিলল হাড়গোড়। কসবা থানা এলাকায় উদ্ধার নরকঙ্কাল। বাংলাদেশে চাকরিতে সংস্কার চেয়ে পথে নেমেছেন ছাত্রছাত্রীরা। তবে বুধবারই পড়ুয়াদের আন্দোলন থেকে বিরত থাকার হুঁশিয়ারি দিয়েছিলেন প্রধানমন্ত্রী। যদিও অবস্থানে অনড় ছাত্রছাত্রীরা, বৃহস্পতিবার দেশ জুড়ে বন্ধের ডাক পড়ুয়াদের। ভারতীয়দের বাইরে বেরোতে না বার্তা জানিয়েছে নরেন্দ্র মোদী। সরকারি চাকরিতে সংরক্ষণে সংস্কারের দাবিতে ছাত্র সংগঠনের বিক্ষোভে উত্তাল বাংলাদেশ। বিভিন্ন জেলায় পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ, যা ঘিরে তোলপাড় ঢাকা, চট্টগ্রাম সহ একাধিক জায়গা। বুধবারই এই ঘটনায় 6 জন ছাত্রছাত্রী নিহত হন। এরপর সন্ধ্যের ঠিক আগে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বার্তা দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট এই সংরক্ষণের বিষয়ে কোনো রায় দেয়নি, তাই ছাত্রছাত্রীদের আন্দোলন থেকে বিরত থাকতে বলেন প্রধানমন্ত্রী। পাশাপাশি তিনি বলেন, এর পরেও যদি কেউ আন্দোলন করেন তাহলে তাদের সন্ত্রাসবাদী বলেই ধরে নেওয়া হবে। তবে শক্ত হাতে হাল ধরতে চাইলেও দমেনি ছাত্রছাত্রীরা। এখনো চলছে বিক্ষোভ। আজ দেশব্যাপী বন্ধের ডাক দেয় তারা। এই বন্ধ ব্যর্থ করতে পথে নামে ছাত্রলীগের সঙ্গে বচসা বাঁধে আন্দোলনকারীদের। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ। ঘটনায় বৃহস্পতিবার নতুন করে আরও 6 জন আন্দোলনকারী জখম হয়েছে বলে খবর। অন্যদিকে বাংলাদেশে বসবাসকারী ভারতীয় নাগরিক সহ পড়ুয়াদের অপ্রয়োজনে বাড়ির বাইরে না যাওয়ার বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বন্ধ পাঠশালা, বিশ্ববিদ্যালয়, ছাত্রছাত্রীদের ছত্রভঙ্গ করতে সক্রিয় পুলিশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হুঁশিয়ারি, তবুও আমাদের দমিয়ে রাখা যাবে না। আন্দোলনকারীদের এই বার্তাতেই উত্তাল পরিস্থিতি অপরিবর্তিতই থাকলো বাংলাদেশে। কলকাতা টিভি। সেরা 10 আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।